আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। টসলাইটের আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে। কারণ সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম এবং পত্রিকা সর্বত্রই আপনি যেখানেই চোখ নাড়াবেন ডাকসু নিয়ে আপডেট আমরা দেখতে পাই। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ সহ প্রায় প্রত্যেকটি আন্দোলনের সাথেই ডাকসুর একটা বিশাল সংখ্যক ভূমিকা ছিল। গণতান্ত্রিক যেই চেতনাবোধ এবং আমাদের যে স্বাধিকার আন্দোলনকেই বেগমান করার জন্যই ডাকসুর এক প্রকার জনপ্রিয়তা এবং বিশেষ ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তো এই বছর 2025 সালে সেপ্টেম্বর মাসে হচ্ছে ডাকসু নির্বাচন হবে। ইতিমধ্যেই দেখা গেছে তফসিল ঘোষণা সহ এবং প্রার্থিতা যাচাই বাছাই করে প্রায় 48 জনের ভিপি প্রার্থী এবং 19 জনের জিএস প্রার্থী কমিশন ফাইনাল করেছে। সব কিছু মিলে একটা বিশাল উত্তেজনা এবং আগামী এটা সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা নতুন যেই সহসভাপতি ডাকসুর পাওয়া পর্যন্ত এটা চলমান থাকবে। তো এই উত্তেজনাটা আসলে ছাত্র রাজনীতির জন্য এটা পজিটিভ। এবং এক্ষেত্রে প্রত্যেকটা দল তাদের প্রার্থী ঘোষণা করেছে, ম্যান্ডেট ঘোষণা করেছে। যেমন ছাত্র শিবির তাদের প্রার্থী দিয়েছে, ছাত্রদল তাদের প্রার্থী দিয়েছে। তারপরে হচ্ছে এখানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, যাদের মাধ্যমে গণ অভ্যুত্থান যাদের নেতৃত্ব হয়েছে, তারাও এখানে মনে করছে যদি ডাকসুতে তারা একটা গুড ফর্মে আসতে পারে, তাদের জাতীয় রাজনীতির জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে তাদের মধ্যে আবার 3টা প্যানেল তৈরি হয়েছে। তাদের মধ্যে একাত্মতা একটু বা সহমতে পৌঁছতে হয়তো একটু সমস্যা হচ্ছে। তো আরও আলোচিত অনেক, যেমন আরও স্বতন্ত্র কিছু প্যানেল আছে, তারাও বেশ আলোচিত বর্তমানে। এছাড়া বামপন্থীরাও প্যানেল দিচ্ছে এবং কিছু আছে বেশ আলোচিত নাম। তো সব কিছু মিলেই ডাকসু মোটামুটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বেশ সরগরম। আপনি জানেন যে জাতীয় মিডিয়াতে এবং জাতীয় রাজনীতিতে একটা বিশাল প্রভাব আছে। যেমন অতীতের অনেক যেই নাম করা সুনামধন্য নেতা আছে যারা ডাকসুর বিপির মাধ্যমে বা জিএসের মাধ্যমে উঠে এসেছে। যেমন আমরা নাম বলতে পারি ছাত্রলীগ থেকে আসা তৎকালীন আসম আব্দুর রব, তারপর নাম বলতে পারি আমরা তোফায়েল আহমেদ, গণ অভ্যুত্থান যে 69-এর সেই নেতা, তারা ছিল তৎকালীন ডাকসুর নেতা। এছাড়া এর আগে রাশেদ খান মেনন ছিল, যিনি ছাত্র ইউনিয়ন থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন। তারপরে আরও আছে মাহবুদুর রহমান মান্না, তারা বোধহয় জাসদ ছাত্রলীগ থেকে আসা। তো পরবর্তীতে আখতারুজ্জামান ছিল। তার পরবর্তীতে আমরা আরও নেতা এরকম আছে, যেমন বর্তমান প্রজন্মের মধ্যে আছে বিএনপি থেকে 90-এর দশকে যিনি পার হয়েছিল আমানুল্লাহ আমান ছিল এবং যথেষ্ট ত্যাগী নেতা ছিল। আমানুল্লাহ আমান তার সম্পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারেনি। পরে বর্তমান যে বিএনপির এনি, তিনি আবার ভারপ্রাপ্ত সহসভাপতি ছিলেন। এবং সর্বশেষ হচ্ছে 2019 সালে আমাদের এই ভিপি নূর, যাকে বলি আমরা, একটা নির্বাচন দেখতে পেয়েছিলাম। সেটা 1990 পরবর্তী প্রায় 30 বছর পরে নির্বাচন হয়েছিল। তো খুব আলোচিত ছিল এবং এক্ষেত্রে তৎকালীন ছাত্রলীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ছিল, বাট বিভিন্ন ক্যালকুলেশনে নূরের জনপ্রিয়তায় সেটা হতে আর পারেনি। তবে একটা দেখার মতো বিষয় হচ্ছে এই ডাকসু তৎকালীন নির্বাচনে ছাত্রলীগ তাদের প্যানেল দিয়েছিল হচ্ছে তৎকালীন যে কেন্দ্রীয় নেতা ছিল শোভন রাব্বানি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের নেতা ছিল সঞ্জিত ছিল, এবং সাদ্দাম ছিল তৎকালীন, বর্তমান যিনি পলাতক সাধারণ সম্পাদক। তৎকালীন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিল, সে হচ্ছে এজিএস পদে ছিল। তাদের হচ্ছে মাথার যে নেতাগুলো ছিল তারাই হচ্ছে অংশগ্রহণ করেছে। তবে ছাত্রদল হচ্ছে বর্তমানে আবিদকে মনোনয়ন দিয়েছে নানা বিষয় বিবেচনা করে মূল কেন্দ্রীয় কমিটির বাইরে। তো এটা আমার কাছে ভালো লেগেছে। আর বিশেষ করে আরও কিছু আলোচিত নাম আসছে, যেমন উমামা ফাতেমা, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন এবং পরবর্তীতে এখন তিনি স্বতন্ত্র প্যানেল থেকে জানিয়ে দাঁড়াচ্ছেন, যথেষ্ট আলোচিত নাম। সবচেয়ে জনপ্রিয় নাম শোনা যাচ্ছে সাদিক কায়েম, ছাত্র সিভিল প্যানেলের ভিপি প্রার্থী হিসাবে। এছাড়াও বেশ কিছু মেঘমাল্লার বা অন্যান্য যেই বামপন্থী মোর্চাগুলো আছে, সব কিছু মিলে প্রায় 8-10টা প্যানেলের মতো আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এটা আসলে কত শেষ পর্যন্ত জয় কার দিকে যায়। তবে আলোচনার বিষয় হচ্ছে কেন ডাকসু, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করা, ছাত্রদের যেই হল নিয়ে, তারপরে শিক্ষা ব্যবস্থা যে সংকীর্ণতা নিয়ে এবং ছাত্রদের পরিবহন নিয়ে, তারপরে ছাত্রদের যে আবাসন নিয়ে এবং প্রশাসনের সাথে একটা সেতুবন্ধন এবং এগুলো নিয়ে কথা বলার মতো জায়গা হচ্ছে একটা ডাকসু। তো সেই জায়গা থেকে আসলে ডাকসু কতটা বাস্তবিক অর্থে কাজ করে, এটা আসলে একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে আমি যা মনে করি। কিন্তু ডিরেক্টলি সলিউশন তাদের মাধ্যমে যতটুকু আসুক না কেন, বাট একটা গুড প্রেশার গ্রুপ হতে পারে ঐক্যমতের মাধ্যমে, যদি একটা প্যানেল থেকে সবাই সেই কাজটা করে। তো সেক্ষেত্রে হচ্ছে যেমন আশিকুর রহমান একটা প্রার্থী দেখলাম, সে আবার আলোচনা এসেছে ভিন্ন ধারায়।
সিগারেট খাওয়া একটা ছবি সে তার পোস্টারে দিয়েছে, এবং তার প্রধান বিষয় হচ্ছে 70% কেউ যদি অ্যাটেন্ডেন্স থাকে তাকে 100% অ্যাটেন্ডেন্সে মার্ক দেওয়া উচিত, 50% যদি অ্যাটেন্ডেন্স থাকে ক্লাসে তাকে অবশ্যই পরীক্ষার অনুমতি দেওয়া উচিত। এরকম একটা দাবি তার পিছনে যুক্তি হচ্ছে আসলে এই গদবাঁধা যে লেকচারগুলো শুনে ছাত্রদের খুব একটা লাভ হচ্ছে, বরং ইউটিউবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যায়। সে হচ্ছে পুরোপুরি এই সিস্টেমের বিপক্ষে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যেই পড়াশোনায় বিশ্ববিদ্যালয় জীবনে অভিজ্ঞতা, আসলে এই লেকচার আমাদের কতটা কাজে লাগে, দিন শেষে বাধ্য হয়ে আমাদের ক্লাসে যাইতে হয়, এবং খুব ব্যক্তি জীবনে যে আমরা লাভবান হয়েছি লেকচারগুলো দিয়ে আমিও মনে করি না। তবে ভিন্ন দ্বারা হলো তার যুক্তি আছে, আমি মনে করি সে অন্তত বোকা নয়। হ্যাঁ, আর শেষ পর্যন্ত আমরা দেখি যে কারা জয়ী হয়। ধন্যবাদ সবাইকে। আমরা ডাকসু নির্বাচনের সর্বশেষ দিন পর্যন্ত অপেক্ষা করব, আর আমরা আরও আপডেট আপনাদেরকে জানাবো। টসলাইটের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।